জাকাতের সঠিক বন্টনে 10 থেকে 15 বছরে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব বলেছেন প্রধানমন্ত্রী। আলেম ওলামাদের সহযোগিতা কামনা, সংযমের মাসেও কারো কারো লাভ ও লোভের মোহে অসন্তোষ। তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। নিদারুণ নির্যাতন নিপীড়নের ইতিহাস, সংসদকে খারাপ সংস্কৃতি থেকে মুক্ত করার চেষ্টা বিএনপির। খোঁজা হচ্ছে জ্বালানি সংগ্রহের বিকল্প উৎস। প্রধানমন্ত্রীকে সবশেষ তথ্য জানালেন মন্ত্রী। পাম্পগুলোতে দীর্ঘ লাইন, পাচার রোধে সীমান্তে বিজিবির টহল জোরদার। 3 দিনে ইরান নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের। আজ বড় হামলার হুমকি, নতুন আক্রমণ না হলে মধ্যপ্রাচ্যে আর হামলা না চালানোর আশ্বাস পেজেশকিয়ানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাকাতের সঠিক বন্টন হলে 10 থেকে 15 বছরে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব। এজন্য সরকার জাকাত নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করছে। দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত ব্যবস্থাকে বাস্তব রূপ দিতে আলেম ওলামাদের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। রমজান সংযমের মাস হলেও অনেকে এটাকে লাভ ও লোভের মাস বানিয়ে নেয়ার অসন্তোষ তার। রমজান মাসে অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট শুভ মাহফুজের। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও ওলামা মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতার অনুষ্ঠানে এতিম শিশুদের পাশাপাশি অংশ নেন ওলামা মাশায়েখ ও মন্ত্রিপরিষদ সদস্যরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে এবার বড় ধরনের ইফতার অনুষ্ঠান আয়োজনে নিরুৎসাহিত করেছে সরকার। তবে এতিম ও আলেম ওলামাদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তিনি। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং কৃচ্ছতা সাধারণ অংশ হিসাবে এবারের রামাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রামাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের এই বড় আয়োজনের মাধ্যমে। আজকের ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ইয়েতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। প্রধানমন্ত্রী বলেন, রমজান সংযমের মাস হলেও অনেকে এটাকে ব্যবসায়িক সুযোগ হিসেবে নেয়। আহ্বান জানান অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম না বাড়াতে। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত, বরকত, সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। ইসলামে জাকাত ব্যবস্থা থাকলেও জাকাতের সঠিক বন্টন হয় না বলে অভিমত তারেক রহমানের। এই ব্যাপারে চান আলেমদের ভূমিকা। ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাকে বাস্তব রূপ দেওয়ার সরকারি পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। 11 সরকারের আমলে এদিন ভোরে ঢাকার বাসভবন থেকে মিথ্যা মামলায় গ্রেফতার করে তাকে পাঠানো হয় কারাগারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে তিনি তত রাজনৈতিকভাবে পরিপক্ক হয়েছেন। সৈকত সাদিকের রিপোর্ট।
ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে 2007 সালের 7 মার্চ ভোরে বিনা ওয়ারেন্টে রাজধানী ঢাকার বাসভবন থেকে আটক করা হয় তারেক রহমানকে। পরবর্তীতে তার নামে 13টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার পাশাপাশি 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন দেয়া হয়। 6 দফায় রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হয় তাকে। চাপ দেয়া হয় দেশ ও রাজনীতি ছেড়ে দেওয়ার। বিনা ওয়ারেন্টে নিয়ে যায় আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী জানতে চায় এবং তার অ্যারেস্ট ওয়ারেন্ট বারবার বলে দেখতে চায়, কিন্তু তার সামনে তার ছেলেকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, তারা কিন্তু আমাদের গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারেনি। তবে কুশীলবদের কোনো প্রস্তাবেই রাজি হননি তিনি। ওই বছরের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তারেক রহমান তার উপর করা অমানবিক নির্যাতনের বর্ণনা দেন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে মুক্তির দাবিতে শুরু হয় আন্দোলন। উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি বিদেশ যাওয়ার সুযোগ পান। সেই থেকে দীর্ঘ 17 বছর অবস্থান করেন লন্ডনে। তাদের বদ্ধমূল ধারণা ছিল জনাব তারেক রহমান যেভাবে নিজেকে রাজনীতি মাঠে প্রস্তুত করেছেন, আগামীতে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রতিবেশীর স্বার্থ যেভাবে পতিত স্বৈরাচার রক্ষা করেছে সে আশা ঘুরে বালি হবে। সে কারণেই তাদের একটা বৃহৎ পরিকল্পনা ছিল তাকে শেষ করে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যে ভয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়, সব বাধা বিপত্তি পেরিয়ে তার নেতৃত্ব গুণ আজ প্রমাণিত। দলের দায়িত্ব নেওয়ার পাশাপাশি 2/3 বেশি আসন নিয়ে দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র ক্ষমতার। 2026-এর 12 ডিসেম্বর নির্বাচনে এদেশের জনগণ তাদের ভালোবাসার পাত্র জনাব তারেক রহমান এবং বিএনপিকে যে বিপুল ভোটে বিজয়ী করেছেন, এটা প্রমাণ করে তার দেশপ্রেম, দেশের জন্য তার মমত্ব, তার জাতীয়তাবাদ এবং তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে যে ধরনের উদাহরণ সৃষ্টি করেছেন এবং করে চলেছেন তা সত্যি বিরল। এটা অন্তত আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা দেখি না, পৃথিবীর খুব কম দেশে এই ধরনের উদাহরণ দেখা যায়। বিশ্লেষকরা মনে করেন, 1.5 যুগেরও বেশি ক্ষমতার বাইরে থেকেও বিএনপি নেতাকর্মীরা দলকে আঁকড়ে আছেন তারেক রহমানের বলিষ্ঠ, মানবিক ও ভবিষ্যৎমুখী নেতৃত্বের কারণে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। তিনি বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে, সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে। বিদ্যমান সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করেছে। তার সরকারের লক্ষ্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ করা। অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে সংসদকে জনকল্যাণমুখী করতে চায় বিএনপি। গুলশানে দুদিনের কর্মশালায় অংশ নিয়ে এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর কার্যপ্রণালী বিধি অনুযায়ী এবার একটি কার্যকর সংসদের আশা করছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শনিবার সকাল থেকে বিএনপির গুলশান কার্যালয়ে আসতে থাকেন দলটির নবনির্বাচিত সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বিএনপির 2 দিনব্যাপী কর্মশালার শেষ দিন শনিবার এতে অংশ নেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা। 2 ঘণ্টা ব্যাপী চলা এই কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয়।
নিয়মকানুনগুলি কি এগুলোই আসলে শিখিয়েছে। আসলে এই পার্লামেন্টটা তো আপনারা জানেন যে বাংলাদেশের 17 বছর ধরে পার্লামেন্টের একটা হাস্যকর ব্যাপার ছিল। এটাকে যাতে ফিরে আসা যায়, এটাকে যাতে সুন্দর করে করা যায়, এটা যাতে প্রাণের একটা সংসদ যাতে হয়, ওইটার জন্য আসলে বলা হয়েছে। যারা বিভিন্ন বিশেষজ্ঞ মানুষ এবং সিনিয়র পার্লামেন্টারিয়ান ছিলেন, দীর্ঘ অনেকদিন যারা পার্লামেন্ট মেম্বার ছিলেন, যারা ভালো জানেন বুঝেন, ওরা আমাদের কিছু ব্রিফ করেছেন, আমরা সেটা আত্মস্থ করবার চেষ্টা করেছি। কর্মশালা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী, জানান একটি কার্যকরী সংসদের জন্য এই ধরনের আয়োজন। স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদের দিচ্ছি। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব। আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্য দিয়ে, সেই চেষ্টা করছি। শুক্রবার প্রথম দিনের প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ এবং হুইপরা অংশ নেন। এদিন কর্মশালা উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদের নেতা তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন আসার আগে প্রতিশ্রুতি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির সংস্কারের। মাস না পেরোতেই নিজ আসনে তার সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মহাখালীর শ্রী শ্রীরক্ষা কালী মন্দিরের সংস্কার কাজ উদ্বোধন করতে এক মঞ্চে 2 সিটি কর্পোরেশনের 2 প্রশাসক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাচীন এই নাট্য মন্দিরের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মী সহ 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় নৈতিক জায়গা অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মন্দিরের সকল সমস্যা সমাধানের কথা বলেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। মসজিদ, মন্দির, প্রতিটি ধর্মবিষয়ে আমরা আপনাদের সকল বিষয়ে সকল সমস্যা আমরা সমাধান করব আমাদের নৈতিক জায়গা থেকে। আমাদের কাছে কোনো ধর্মবর্ণ বিন্যাসে কোনো ধরনের আমাদের কোনো পার্থক্য নেই। যার যার ধর্ম শেষে পালন করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, প্রশাসক থেকে মেয়র হতে পারলে কাজ হবে আরো বেশি। ঢাকা শহরের সবচেয়ে একটা আদর্শ একটা মডেল নির্বাচনী এলাকা হবে। এটা মডেল নির্বাচনী এলাকা হবে। এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা থেকে আপনারা বঞ্চিত হবেন। আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন। কারণ আপনারা যদি আস্থা রেখে আমাদেরকে ভোট দেন, তাহলে মেয়র হওয়ার পর আরো বেশি কাজ করতে পারবো। আগামীতে পর্যায়ক্রমে বিএনপির দেয়া ইশতেহার অনুযায়ী সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করবে বলেও জানান এই 2 সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। আরেফিন শাওন, বাংলাভিশন, ঢাকা। আমাদের শফিকুল। তেল নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনিবার বিকেলে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের জ্বালানির সবশেষ অবস্থা প্রধানমন্ত্রীকে অবহিত করার পর সাংবাদিকদের তিনি তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকার বাধ্য হয়ে তেল রেশনিং এর সিদ্ধান্ত নিয়েছে। তেলের ঘাটতির কথা বলে যেন কেউ বাজারে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য রবিবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকা ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সকাল থেকে ঢাকার পাম্পগুলোতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে এখনও পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। আর আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় মিতব্যয়ী হতে হবে এমনটা মনে করছেন সাধারণ মানুষ। মোবাশ্বের আহমদের রিপোর্ট।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ কমেছে, যার প্রভাবে বাংলাদেশে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার সকালে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। আমি প্রথমে গেছিলাম 7 রাস্তা, ওখানে তেল পাই নাই, মানে একদম পাম্প বন্ধ। সব জায়গা থেকে সিরিয়াল, কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। বিগত 2 দিনে বেশি বেশি করে তেল লোড করছে প্রাইভেট কার গাড়িতে, কিছু অসাধু ব্যবসায়ীরা ড্রাম ভরতে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। প্যানিক হয়ে গেছে অনেকেই, আমি প্যানিক না, কারণ আমার অফিস পিজিতে, তা আমি এখন তেল নিতে আসছি অফিস পাকি দিয়ে। প্যানিকের কিছু নাই, আমাদের পর্যাপ্ত তেল আছে, চাহিদা অনুযায়ী সবাই পাবে। কষ্ট হলেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সৃষ্ট হওয়া জ্বালানি তেলের সংকট মোকাবেলা করতে হবে বলে মনে করেন অনেকে। পরিস্থিতিতে কি করবে সরকার আমি সেটা জানি না, কিন্তু আমাদের তো বিশাল হ্যাসাল। এই যে 1 ঘন্টা 20 মিনিট দাঁড়ায় তেল পেলাম হলো 250 টাকার। আমি যদি রিজার্ভ করি, কারণ যেই তেলটা আমার 1 মাস চলবে, আমি যদি রিজার্ভ করি 15 দিন পরে আরেকজন পাবে না। আমরা রাইড শেয়ার করি, 2 লিটার দিয়ে দেখা যায় যতটুকু চালাবো, হালকা পরিমাণ কিছু থাকতে আবার পাম্পে ঢুকতে হবে, আবার কষ্ট করতে হবে। এদিকে সিএনজি পাম্পগুলোতে স্বাভাবিকভাবেই চলছে গ্যাস সরবরাহ কার্যক্রম। তবে জ্বালানি তেল সংকট দীর্ঘ সময় থাকলে তার প্রভাবে গ্যাসের সংকটের আশঙ্কাও করছেন অনেকে। না, আমাদের গ্যাসের কোনো সমস্যা নাই, আমরা গ্যাস নিয়মিত পাচ্ছি। তেল না থাকলে এই আপনি গ্যাস উঠবে কোথায় থেকে? কারেন্ট না থাকলে গ্যাস উঠবে কোথায় থেকে? 3 মার্চ 2026-এর তথ্য অনুযায়ী বর্তমানে যে পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে তাতে স্বাভাবিকভাবে 14 থেকে 21 দিন বা সর্বোচ্চ 1 মাসের কিছু বেশি সময় চলতে পারবে বাংলাদেশ। বিপিসির তথ্য অনুযায়ী ডিজেল 14 দিন, অকটেন 28 থেকে 31 দিন, পেট্রোল 9 থেকে 15 দিন, ফার্নেস অয়েল 30 থেকে 93 দিন এবং জেট ফুয়েল 21 থেকে 55 দিন পর্যন্ত চলার মতো মজুদ রয়েছে দেশে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বযুদ্ধ পরিস্থিতিতে চতুর্মুখী সংকটে পড়ছে বাংলাদেশ। জ্বালানির বাজারের অস্থিরতা ভোগাবে দীর্ঘমেয়াদে। আমদানি নির্ভরতায় অভ্যন্তরীণ বাজারে তৈরি হবে বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে খরচের চাপ পড়বে রিজার্ভে। দাম বাড়বে খাদ্য ও সেবা খাতের পণ্যে। চ্যালেঞ্জের মুখে নতুন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, এটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশেরও। ক্ষমতার মধুমাস পার না হতে বিশ্ব অস্থিরতায় বহুমুখী চ্যালেঞ্জে তারেক রহমানের সরকার। জ্বালানি ও নিত্যপণ্যের বাজার আমদানি নির্ভর হওয়ায় ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশে। এরই মধ্যে স্পট মার্কেটে বেড়েছে জ্বালানির দাম। অন্যদিকে দেশের জ্বালানি তেলের মজুদ রয়েছে 1 মাসেরও কম। স্বাভাবিক পরিস্থিতিতে জ্বালানির রিজার্ভ থাকা দরকার কমপক্ষে 45 দিনের। ফলে অশনি সংকেত বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহে। এমনি আমরা গ্যাস পুরো সাপ্লাই দিতে পারছি না। আমাদের যদি এলএনজি সাপ্লাই বিঘ্ন ঘটে তাহলে তো আমাদের সব দিকেই একটা সমস্যা হবে। অনেক ইন্ডাস্ট্রিকে বসিয়ে রাখতে হবে, অর্থাৎ থেকে শাটডাউন ক্লোজড অবস্থায় থাকতে হবে, পাওয়ারের লোডশেডিং চলবে, এইসব সমস্যা চলে আসবে। আমাদের পরিবহন ব্যবস্থা হয়তো একটা বড় রকমের চাপের মধ্যে দিয়ে যেতে পারে। তারপরে একই সঙ্গে পুরো উৎপাদন ব্যবস্থা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের রপ্তানি এটাও কিন্তু একটা চাপের মধ্যে পড়তে পারে। সব মিলিয়ে যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির কথা আমরা চিন্তা করছিলাম, তো সেইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং একই সঙ্গে যে খাদ্য উৎপাদনটা বিঘ্নিত হতে পারে। আর এটি ছাড়াও রপ্তানি বাজারে বড় রকমের ধাক্কা আসতে পারে। আর সব মিলিয়ে যে এই সরকারের যে অনেকগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষ করে এখানে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, এগুলো তো আছেই। তো সেগুলো আমরা কিভাবে করব যদি আমাদের ব্যবসা বাণিজ্য না চলে? সুতরাং এখন এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ সেটা হয়ে গেছে আমাদের গলার কাটা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহে দ্রুত আমদানির বাইরে বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। তবে সেখানেও আছে সংকট, কারণ আমদানি করতে অর্থের যোগান দিতে খরচ করতে হবে রিজার্ভ থেকে। 1 মাসের যদি আমরা যেই জ্বালানি দিই, কিনি সম্পূর্ণ জ্বালানি, সবগুলার মূল্য যদি আমাদের ইভেন 25-30% বেশি দিয়ে কিনতে হয়, তাহলেও তো আমাদের $1-2 বিলিয়ন চলে যায়। হ্যাঁ, আমাদের তো মনে রাখতে হবে যে আমরা কতখানি আমদানি নির্ভর। এইসব জিনিস হ্যান্ডেল করার 2টো পন্থা আছে। একটা হচ্ছে দেশে ওইসব জ্বালানির প্রপার ভালো মজুদ রাখা, আরেকটা হচ্ছে যে আমাদের আরও বিস্তৃত করা সোর্স, এক জায়গা থেকে আমরা আনবো না। 2টো বিষয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। একটা হলো যে এই তেলের দাম বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে এবং যতটুকু স্টক আছে সেটুকুতে তারা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল বিভিন্ন পয়েন্টে যেগুলো আছে, তো সেখান থেকে তারা এখন প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, মানে তারা যতটুকু পারে দামটা বাড়িয়ে রাখতে চাইবে। তো এটা একটা। আর যাদের কাছে আসলে রিজার্ভ আছে
তো তাদের কাছ থেকে আমাদের সোর্স করাটা এখন আশু কর্তব্য। তো এটা করে আপাতত আপৎকালীন যে সমস্যা সেগুলো সমাধান করা সম্ভব। তবে ডিজেলের জন্য আমাদের এক্সক্লুসিভলি হয়তো ভারতের উপর নির্ভর করতে হবে। ডিজেলটা হলে আমাদের আপাতত সমস্যার সমাধান কিছুটা হলেও হবে, কারণ হচ্ছে ডিজেলের উপরে আমাদের যে বড় পরিবহন ব্যবস্থা আর কি, তো সেটা যেমন, এবং কৃষি উৎপাদনটা নির্ভরশীল। দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি আমদানির পরামর্শ বিশেষজ্ঞদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেল পাচার রোধে দেশের বিভিন্ন সীমান্তে টহল ও নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বেনাপোল স্থলবন্দর সহ শার্শা ও চৌগাছা সীমান্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চলছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সাতক্ষীরা বিজিবি। তেল পাচার বন্ধে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। দুপুরে ভোমরা সীমান্তে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে বিজিবি। তেল পাচার রোধে বাংলাবান্ধা স্থলবন্দর সহ পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তেও বিজিবির টহল বাড়ানো হয়েছে। চলছে তল্লাশি ও নজরদারি। গেল 3 দিনে ইরান নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থাকেও ধ্বংস করার দাবি করেছেন তিনি। শনিবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর সামরিক অভিযানকে একটি বিশাল সাফল্য হিসেবে উল্লেখ করেন। মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আক্রমণে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং যোগাযোগ অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের উপকার করেছে বলেও মন্তব্য করেন তিনি। চলমান সংঘাতে এরই মধ্যে যে 6 মার্কিন সেনা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। যুদ্ধের মধ্যে হামলার জন্য মধ্যপ্রাচ্যের প্রতিবেশী আরব দেশগুলোর কাছে এবার ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সাথে আশ্বাস দিলেন, নতুন করে ইরানে হামলা না হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আর আঘাত হানবে না তেহরান। তবে যুদ্ধ থামার কোনো লক্ষ্য নেই আমেরিকা ও ইসরায়েলের মাঝে, বরং ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, শিগগিরই আরও জোরালো হামলা চালানো হবে। আর এরপর শনিবার 8ম দিনের শুরু থেকেই ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মার্কিন ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। ইসরায়েল সহ মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। সানজিদ ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় গেল 7 দিনে প্রায় অচল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কাছে এবার ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ওপর নতুন করে আমেরিকা ও ইসরায়েলের জোট বাহিনী আঘাত না হানলে মধ্যপ্রাচ্যের কোনো দেশের ওপর আর কোনো হামলা চালানো হবে না বলেও আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের বৃষ্টির মতো মিসাইল ও ড্রোন হামলায় যখন পুড়ছে জ্বলছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমান সহ মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস ক্ষেত্র, বিলাসবহুল হোটেল স্থাপনা ও ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, ঠিক তখনই প্রতিবেশী মুসলিম দেশগুলোর কাছে ইরানের এই দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া। আমি ব্যক্তিগতভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই যারা ইরানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর শান্তি নষ্ট করার কোনো পরিকল্পনা নেই আমাদের। অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে আমাদের উপর আক্রমণ না করা হলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের উপর অভিযান চালাবে না। শুধু ক্ষমা নয়, বিশ্ব বাণিজ্যের অচল অবস্থায় কিছুটা স্বস্তি দিতে হরমুজ প্রণালী আংশিক খুলে রাখার ঘোষণাও দিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ ছাড়া অন্যান্য দেশগুলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে তেহরান। আর হামলার আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে আকাশপথ খুলে দিচ্ছে কাতার। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী কার্গো ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হবে। তবে ছাড় নেই আমেরিকা ও ইসরায়েলের জন্য। গেল 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর শনিবার যুদ্ধের 8ম দিনে এসে ইসরায়েলে হামলা তীব্র করেছে ইরান। তাদের হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। গেল এক সপ্তাহে ইসরায়েলে 1000-এর বেশি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এতে বেশ কয়েকজন ইসরায়েলি নিহত হয়েছে, আহত 1500-এরও বেশি। এছাড়া শনিবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ও সাইবা তেল ক্ষেত্রের দিকে ধেয়ে আসা 2টি ইরানি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। 86টি মিসাইল ও 148টি ড্রোন প্রতিহতের দাবি করেছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী।
কাতারকে লক্ষ্য করে ছোড়া মিসাইলও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের ওপর হামলা জোরালো করেছে আমেরিকা ও ইসরায়েলের জোট বাহিনীও। শনিবার ৮ম দিনে ইরানের বিভিন্ন শহরে বিমান ও মিসাইল হামলা আরও জোরালো করেছে তারা। রাজধানী তেহরান ও ইস্পাহান শহরে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এতে তেহরানের প্রধান ও সবচেয়ে ব্যস্ত মেহেরাবাদ বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান নিঃশর্তে আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আত্মসমর্পণের আগে ইরানের সাথে আর কোনো আলোচনাই যাবে না ওয়াশিংটন। আর ইরানের ওপর যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বোমা হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। হামলা চালাতে ইসরায়েলের কাছে আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রিয়ার এই প্যাকেজে BLU-100 10AB বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা থাকবে। ইরান ছাড়াও লেবাননেও চলছে বর্বর ইসরায়েল ও আমেরিকার যৌথ অভিযান। দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অতিরিক্ত সামরিক অবকাঠামো লক্ষ্য করে রাতভর বিমান ও রকেট হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব হামলায় ২৫০-র কাছাকাছি লেবানিজ নাগরিককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শওকত হোসেন বকুল। নির্ধারিত সময়ে অর্ধেকের বেশি চিকিৎসক অনুপস্থিত থাকায় হতাশা প্রকাশ করেছেন তিনি। সকাল 8:30টায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কম্পাউন্ডে অপেক্ষা করছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল 9টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অর্ধেকের বেশি চিকিৎসককে না পেয়ে হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 21 জন ডাক্তার দায়িত্বরত, উপস্থিত পেয়েছেন মাত্র 8 জনকে। মানব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পনা বাস্তবায়নে ডাক্তারদেরকেই ভূমিকা নিতে হবে বলেও জানান মন্ত্রী। এই হাসপাতালে আপনার টোটাল 27টা পোস্ট আছে, কর্মরত আছেন পোস্টেড ডাক্তারস আছে 21 জন। তার মধ্যে আমরা প্রেজেন্ট পেয়েছি 8 জন, আর আপনার 4 জন আছে, কয়জন? 5 জন ছুটি, ডেপুটেশন, তারপর অফ ডে মিলে 4 জন বাদ গেলে আমাদের থাকে কয়জন? 16 জন। 16 জন থেকে আমরা 8 জন প্রেজেন্ট পেয়েছি, তার মধ্যে 2 জন লেট। আমরা তো বলতেছি আমরা জনগণের গোড় ধরে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো, পৌঁছাবো তো ডাক্তার সাহেবদের দিয়ে। এই তো সিনারিও বললাম। এখন আমি চাই, আমি আমার উপর তো ক্ষমতা আছে না, সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করব। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কারোর সাথে চুক্তি নয়, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি করে গেছেন। শনিবার রাজধানীতে বেগম খালেদা জিয়া স্মৃতিচারণ, দোয়া ও ইফতার মাহফিলে এই কথা বলেন তথ্যমন্ত্রী। ঢাকা ডিপুটার্স ইউনিটিতে মিলনায়তনে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জহিরুদ্দিন স্বপন বলেন, দীর্ঘ 17 বছর বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে গণ অভ্যুত্থানের পরিবেশ তৈরি হয়েছিল। পরবর্তীতে বিএনপি, অন্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতাসীন বেগম জিয়ার চেয়ে ক্ষমতার বাইরে থাকা খালেদা জিয়া ছিলেন অনেক বেশি শক্তিশালী। কারোর সঙ্গে আপোষ নয়, কারোর সঙ্গে কোনো চুক্তি নয়, কেবলমাত্রই জনগণের ভালোবাসা, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করেছেন। আমাদের কাছে প্রমাণ হয়ে গিয়েছে, ক্ষমতাসীন বেগম খালেদার চাইতে ক্ষমতাহীন খালেদা জিয়া অনেক শক্তিশালী। আধুনিক নিরাপদ ধানমন্ডিতে সবুজ নগরায়নের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার বিকেলে রাজধানীর সীমান্ত স্কয়ারে ধানমন্ডি সোসাইটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় শেখ রবিউল আলম বলেন, সবুজ নগরায়ন গড়ে তুলতে সরকার এর মধ্যে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা হবে। ধানমন্ডি এলাকার অবৈধ দোকান উচ্ছেদে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
পাশাপাশি সড়ক ও জলবদ্ধতা নিরসনে সকল সুযোগ সুবিধা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। ইফতার মাহফিলে ধানমন্ডি সোসাইটির সভাপতি মোসাদ্দেক হাবিব মিতু সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। ঈদ সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার সকালে রাজধানীর শ্যামবাজারে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পণ্যের ন্যায্য মূল্য বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে সে বিষয়ে প্রশাসনের মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়া গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই কার্যকর পদক্ষেপ নিতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। যেদিন থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছি তার পরের দিন থেকে কার্যক্রম শুরু করেছি। আমি দায়িত্ব নেওয়ার পর সাথে সাথে ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা বাহিনী, এখানকার যে আমাদের যে এবং ট্রাফিকের যারা এখানে দায়িত্বে রয়েছেন, সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন, ওয়াসার, তিতাসের সাথেও আমরা কথা বলেছি, কারণ গ্যাসের সংকট আপনারা জানেন এখানে তীব্র আকার ধারণ করেছে। তো আমরা ধারাবাহিক মিটিং করে চলেছি। হয়তো 2-1 দিনের মধ্যে আমি একটা প্রেস কনফারেন্স করে আমার প্রথম 10 দিনের কার্যক্রম আমি কি করেছি, কাদের সাথে মিটিং করেছি, কি কি সমস্যা উঠে এসেছে, সবগুলা মিটিংয়ের মিনিটস আমাদের কাছে আসে। এটা আমরা আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্স করে জনগণকে জানিয়ে দেব। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে চলতে দিতে হবে, এটাকে পরিণত করতে হবে স্বাধীন প্রতিষ্ঠানে। রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতা শেষে কথা বলেন ডক্টর ফাহমিদা। তাগিদ দেন বাংলাদেশ ব্যাংককে আইনি সুরক্ষার পাশাপাশি বিতর্ক মুক্ত রাখার, গভর্নরকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার উপরও জোর দেন। বলেন, গভর্নরকে মেয়াদ পূর্ণ করতে দিতে হবে। যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, সরকার পরিবর্তন হলেও গভর্নরকে সরানো যাবে না। অতীতে গভর্নররা রাজনীতিকদের কথা শুনেছেন বলে ঋণ খেলাপি বেড়েছে বলে মন্তব্য করেন ডক্টর ফাহমিদা খাতুন। আশা করেন নতুন সরকার সবার জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নীতি গ্রহণ করবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ব্যবসায়ীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান। বিতর্কে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি জয়লাভ করে। এবার দিনের আরো কিছু খবর নিয়ে দেখুন একটা ডেস্ক রিপোর্ট। সংসদে বসে এমপি মন্ত্রীরা শুধু বিরোধীদের বিরুদ্ধে কটূক্তি করবে না, এবারের সংসদ জনমানুষের সমস্যা নিয়ে কথা বলবে, মন্তব্য করেছেন ঢাকা 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। আন্তর্জাতিক বৈরী পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম উপস্থিত ছিলেন। রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে পাকুন্দিয়া সমিতি ঢাকার দোয়া ও ইফতার। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ভূঁইয়া। ঢাকাস্থ কটিয়াদি পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদ এর আয়োজন করে। সঞ্চালনায় ছিলেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ শফিউল্লাহ দিদার। সমাজ কল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য অদম্য 4 নারী পেয়েছেন রাধুনী কীর্তিমান সম্মাননা 2025 পুরস্কার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে করা হয় এই আয়োজন। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড রাধুনীর নিয়মিত আয়োজনটি এবার 20তম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে চূড়ান্তভাবে 4 কীর্তিমতীকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডকম লিমিটেডের চেয়ারপারসন গীতিয়ারা সাফিয়া চৌধুরী। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান প্রধান অতিথি ছিলেন। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে হয় এই আয়োজন। কনফারেন্সে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন হোসেন, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও চিফ রিস্ক অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন, ডক্টর এম কামাল উদ্দিন জসিম ও রিস্ক ম্যানেজমেন্ট উইং এর প্রধান KS ওমর ফারুক।
সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাকাতের সঠিক বন্টনে 10 থেকে 15 বছরে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব বলেছেন প্রধানমন্ত্রী। আলিম ওলামাদের সহযোগিতা কামনা, সংযমের মাসেও কারো কারো লাভ ও লোভের মোহে অসন্তোষ। তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ, নিদারুণ নির্যাতন নিপীড়নের ইতিহাস, সংসদকে খারাপ সংস্কৃতি থেকে মুক্ত করার চেষ্টা বিএনপির। খোঁজা হচ্ছে জ্বালানি সংগ্রহের বিকল্প উৎস, প্রধানমন্ত্রীকে সবশেষ তথ্য জানালেন মন্ত্রী। পাম্পগুলোতে দীর্ঘ লাইন, পাচার রোধে সীমান্তে বিজিবির টহল জোরদার। 3 দিনে ইরান নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের, আজ বড় হামলার হুমকি। নতুন আক্রমণ না হলে মধ্যপ্রাচ্যে আর হামলা না চালানোর আশ্বাস পেজেশকিয়ানের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।